ম্যানেজমেন্ট ও পরিবেশ দূষণ এবং প্রাকৃতিকভাবে মুক্তির উপায় বলবেন সুদীপ্ত বিশ্বাস। সঞ্চালককে ধন্যবাদ। আজকে আয়োজক দুই সংস্থা অর্থাৎ বেসু এবং দ্য সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে আমি আমার সংস্থা রাজদীপ যোগা অ্যান্ড কালচার সোসাইটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কারণ পৃথিবীর উপকারের জন্য, পৃথিবীর মানুষের উপকারের জন্য, সর্বোপরি আমাদের দেশের উপকারের জন্য তারা খুব সুন্দর ওয়ার্কশপ এর আয়োজন করেছে। এটা সত্যি খুব ভালো জিনিস, খুব ভালো দিনে ভালো আলোচনা হয়েছে। আজকে আমার যে সাবজেক্টে এখানে বলতে বলা হয়েছে সেটা, এই সাবজেক্টেও বলার প্রচুর জায়গা থাকে। আমি ইউজিসি একাডেমিক স্টাফ কলেজের ইউনিভার্সিটি অফ ক্যালকাটা রিসোর্স পারসন। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন সাবজেক্টের ওপরে আমার লেকচার দিতে যাই। সেখানে আমাকে মিনিমাম 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় দেওয়া হয়। তো কারণ আমার সাবজেক্টটাই এতটা বড়, কিন্তু এখানে যেহেতু আজকে অন্য সাবজেক্ট আছে এবং সবগুলোই খুব প্রয়োজনীয়, তাই 15 মিনিট দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব তার মধ্যেই সারা। স্ট্রেস ম্যানেজমেন্ট এবং পলিউশন, এইগুলোর সঙ্গে আমরা কম বেশি যারা এখানে হলে বসে আছি সবাই সংশ্লিষ্ট আছি, কিন্তু প্রাকৃতিকভাবে এর থেকে মুক্তির কি উপায় সেই বিষয়ে একটু আলোচনা করব। আমার পূর্ববর্তী বক্তা অধ্যাপক নারায়ণবাবু এবং অন্যান্য যারা বলেছেন তারা খুব সুন্দরভাবে মেথডিক্যালি তাদের সাবজেক্টটা বলেছেন। আমার সাবজেক্টের সাথে সেই সাবজেক্টগুলো কিছু কিছু যুক্ত আছে, কিছুটা আবার আলাদা আছে। সবটুকুই আমি সিনপসিস করার চেষ্টা করছি সংক্ষেপে। স্ট্রেস বলতে বোঝায় চাপ। আমরা প্রতিদিনের জীবনচর্যায় সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রিরে শুতে যাওয়ার আগে পর্যন্ত যা যা কাজ করি, প্রায় প্রত্যেকটি কাজের জন্যই আমাদের শারীরিক এবং মানসিক চাপ নিতে হয়। এই চাপটাই কিন্তু সবটাই যে হার্মফুল চাপ তা নয়। একটু একটু চাপ, শারীরিক এবং মানসিক চাপ প্রত্যেককেই নেওয়া উচিত। নিলে কর্মক্ষমতা বাড়ে এবং বুদ্ধির প্রখরতাও বাড়ে। কিন্তু যখন এই চাপটা মাত্রাতিরিক্ত হয়ে ওঠে তখন আমরা স্ট্রেসের দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ টেনশনের শিকার হয়ে পড়ি। তো টেনশন বা স্ট্রেস কখন বেশি হয়েছে বলে আমরা বুঝবো, কিছু স্বাভাবিক নিয়ম আছে। সেটা হচ্ছে যখন মনে হবে যে সবসময় অস্থির অস্থির ভাব হচ্ছে শরীরের মনের মধ্যে, মনোসংযোগের অভাব হচ্ছে, কোনো কিছুতেই চটচট করে মন বসানো যায় না। আজকে এখানে অনেক স্টুডেন্টস আছে দেখছি। স্টুডেন্টদের মধ্যে আমার চেম্বারে অনেক গার্জিয়ানরা এসে বলে তাদের ছেলে মেয়েদের নিয়ে যে তারা পড়াশোনাটা ঠিক মতো করতে পারছে না। তারা সাইকোলজিস্টদের থেকে তাদের আইকিউ ইকিউ সব পরিমাপ করিয়েছেন, বলছেন এগুলো সব ঠিক আছে, তবুও পড়াশোনায় ভালো নাম্বার করতে পারছেন না কেউ কেউ। এরকম কিছু গার্জিয়ানরা খুব উদ্বিগ্ন থাকে। আমি লক্ষ্য করে দেখেছি এই সমস্ত ছাত্রছাত্রীদের, তাদের সেইটা ঠিকই আছে, আইকিউ ইকিউ লেভেল ঠিক আছে, কিন্তু তাদের যেটার অভাব হয় মূলত সেটা হচ্ছে তারা মনোসংযোগ করতে পারে না বেশি। তার কারণ হচ্ছে মনোসংযোগ করতে গেলে প্রথম যে শর্ত সেটা হচ্ছে তীব্র অ্যাটেনশন দিতে হবে বিষয়ের প্রতি। যে সাবজেক্টটা পড়ছে সেই সাবজেক্টটাকে তীব্র অ্যাটেনশন দিতে হবে। এই তীব্র অ্যাটেনশন দিতে গেলে শারীরিক এবং মানসিক সুস্থতার দরকার, স্ট্রেস ফ্রি নার্ভ দরকার। এইটা তাদের থাকে না। অনেকে হাইপার অ্যাক্টিভ চিলড্রেন থাকে, তারা ঠিক মতো তীব্র অ্যাটেনশন কোনো বিষয়ে দিতে পারে না, যার ফলে তাদের আইকিউ লেভেল ইকিউ লেভেল যথেষ্ট ভালো থাকা সত্ত্বেও তারা পড়াশোনায় ভালো নাম্বার করতে পারে না। এইগুলো একটা সমস্যা আছে, এইসব লক্ষণ দেখে বোঝা যাবে। আর কি না, তাদের অনেকের মধ্যে দেখা যাবে যে ঘন ঘন পেচ্ছাপ বা পায়খানা পাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই কিছুক্ষণ আগে টয়লেটে গেল, আবার কোনো একটা জিনিস যখন করতে বসলো, অঙ্কই হোক ইংরেজি হোক, সঙ্গে সঙ্গে ম্যাডামকে বলছে আবার টয়লেটে যাবে। এই সমস্ত কিছু কিছু লক্ষণ দেখে আমরা বুঝতে পারি। আরো অনেক লক্ষণ আছে, সবই ছোট ছোট করে বলতে হবে টাইম অল্প বলে। এইগুলোর পরিণতিতে কি হয়?
এগুলোর পরিণতিতে হচ্ছে স্ট্রেস যখন মাত্রাতিরিক্ত হবে অনেক এক্সেসিভ স্ট্রেস হবে, তখন নানান রকম রোগের কিন্তু উপদ্রব হয়। কি কি রোগ হয়? যেমন হাইপার টেনশন খুব বড় একটা রোগ। এটা আপাত দৃষ্টিতে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট হচ্ছে যতদিন বাঁচবে ততদিন ওষুধ খেয়ে যাওয়া, অর্থাৎ ছাড়বে না, জাস্ট নারিশমেন্টে থাকবে। কিন্তু প্রাকৃতিক উপায়ে কিন্তু হাইপার টেনশন সারানো যায়। আমি বহু পেশেন্টকে সারিয়েছি, সেটা পরে আমি আসছি। এই হাইপার টেনশন কিন্তু মাত্রাতিরিক্ত স্ট্রেসে হয়। আর কি হয়? হাইপার টেনশন যখন আবার অনেক দিন ধরে ক্যারি করে এবং বয়স যদি 60-এর উপরে হয়, তাদের মধ্যে অনেকেরই সেরিব্রাল অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হয়। ব্রেন স্ট্রোক আজকে জানেন প্রায় 7 জনের মধ্যে একজনের ব্রেন স্ট্রোক হয়। যারা বয়স্ক পেশেন্ট তাদের মধ্যে অনেকেরই হাইপার টেনশনের পেশেন্ট, বয়স্ক পেশেন্ট দেখবেন প্রতি 7 জনের মধ্যে একজনের স্ট্রোক হচ্ছে। এতটাই মহামারী, খুব এক্সপেন্সিভ ট্রিটমেন্ট সেটা এবং খুবই কষ্টকর। অনেকের সারা শরীর বিকলাঙ্গ হয়ে যায়, কারণ পার্ট অফ দ্য বডি বিকলাঙ্গ হয়, পুরোপুরি সারে মাত্র 20%। কিন্তু শুরুটা হচ্ছিল হাইপার টেনশন, যেটা মাত্রাতিরিক্ত স্ট্রেসের অনেকটা ফল। আপনার থেকেও আসে, কি বলে, জিনগত কারণেও আসে, আরো অন্যান্য কারণও আছে, লাইফস্টাইল ম্যানেজমেন্টের ত্রুটি এসবও আছে। কিন্তু মূল কিন্তু ফাংশনটা স্ট্রেস ক্যারি করে যাওয়া বেশিক্ষণ ধরে, বেশি দিন ধরে, এইটা একটা ফ্যাক্টর। মহিলাদের মধ্যে লিউকোরিয়া হয়। স্ট্রেস যদি অনেক দিন ধরে ক্যারি করে, মহিলাদের মধ্যে লিউকোরিয়া বা সাদা স্রাবের প্রবণতা খুব বেড়ে যায়। এটাও আজকাল খুব কমন প্রবলেম মহিলাদের। আর কি হয় না, আগে যেটা আলোচনা করেছি যে ঠিক মতো মনোসংযোগ করতে পারেন না, সবসময় একটা অস্থির ভাব, অ্যাংজাইটি কাজ করে। তাহলে এগুলোকে নিয়ে কি আমাদের সবসময় চলতে হবে? এর হাত থেকে কি প্রতিকারের কোনো উপায় নেই? প্রতিকারের উপায় আছে, প্রাকৃতিক ভাবে এর প্রতিকারের উপায় আছে। এর জন্য ওষুধ, ইনজেকশন, অপারেশন খুব বেশি প্রয়োজন হয় না, অনেক বয়স্ক মানুষ ছাড়া। যাদের মোটামুটি 50-এর ভেতরে বয়স, 5 থেকে 50-এর ভেতর যাদের বয়স, প্রাকৃতিক ভাবে যে সমস্ত উপায় আছে সেটাই কিন্তু এনাফ স্ট্রেস থেকে রিলিজ করার জন্য। পরিবেশের দূষণ তো থাকবেই। সারাদিন ধরে আমরা আলোচনা করছি পরিবেশের যে কারণে দূষণ হচ্ছে, সবটা কিন্তু আপনার আমার হাতে নেই। সুদীপ্ত, একটু অনুরোধ করব, ছোট করে নিন একটু। হ্যাঁ, ঠিক আছে, 7 মিনিট 8 মিনিট। অনেকগুলো প্রোগ্রাম আছে। আচ্ছা, ঠিক আছে। আমি আর কতক্ষণ বলতে পারিব? 5 মিনিট। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে আরো ছোট করে দিচ্ছি, যদিও এটা আগেই বলেছি, খুব অল্প কথায় হয় না। প্রাকৃতিক ভাবে এর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে কি না, বহু মনোবিজ্ঞানী, চিকিৎসক এবং আধ্যাত্মিক লাইনের যারা গুরু, বড় বড় মহারাজ, সাধু সন্ন্যাসী, প্রায় সবাই এই জায়গাটায় একমত যে প্রাণায়াম, ধ্যান এবং যোগাসন এগুলো যদি সিস্টেমেটিক ওয়েতে করা যায় তাহলেই উপকার হবে। এই প্রাণায়াম, ধ্যান এবং আসন এগুলো সবাই সব করতে পারবে না। 3টে জিনিস অন্তত সবাই করতে পারবে। একটা হচ্ছে শবাসন, আরেকটা হচ্ছে ডিপ ব্রিদিং, আরেকটা হচ্ছে পার্শ্ব শবাসন। এইগুলো করলেও অনেকটা স্ট্রেসের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। যদিও সময় নেই বলে এগুলো কিভাবে করতে হয় দেখানো গেল না, আপনারা অন্য কোনো সোর্স থেকে জেনে নেবেন। আর কি, ইউজিসি একাডেমিক স্টাফ কলেজের ইউনিভার্সিটি অফ ক্যালকাটার ডিরেক্টর, উনি একজন মনোবিজ্ঞানী, প্রফেসর টিসি নাথ। উনি এ ব্যাপারে খুব সুন্দর একটা গাইডলাইন দিয়েছেন। উনি বলছেন যে কারণে টেনশনের প্রকোপটা বাড়ছে, প্রথমে সেই কারণটাকে আগে ফাইন্ড আউট করতে হবে। কারণটা ফাইন্ড আউট করার পরে তারপরে সেই ফলে যাওয়া খুব সুবিধা হবে। আর কি কি করতে বারণ করেছেন? চা, মদ, বিড়ি, সিগারেট যতটা সম্ভব কম করতে বলেছেন। প্রত্যেক দিন নতুন নতুন হবি ক্রিয়েট করতে বলেছেন, কিংবা যার যে ব্যাপারে ভালো ব্যাপারে টেন্ডেন্সি আছে সেটার চর্চা করতে বলেছেন। আর বলেছেন সন্ধ্যের পরে আকাশের দিকে তাকিয়ে যদি চোখ খুলে গ্রহ নক্ষত্রকে পর্যবেক্ষণ করা যায় তাতে অনেক স্ট্রেস কম হয়।
লঘু সঙ্গীত শুনতে পারেন, তাতেও ভালো হবে। আর যেটা করা উচিত এখনকার দিনে, যেটা খুবই প্রবলেম, যৌন চিন্তা এবং যৌন কার্যক্রম যতটা পাওয়া যায় নিয়ন্ত্রণের মধ্যে করলে স্ট্রেস কম হবে। মিথ্যে কথা বলার প্রবণতা যতটা পাওয়া যায় কমালে স্ট্রেস কম থাকবে। ফুড হ্যাবিটের মধ্যে যতটা সম্ভব অয়েলি স্পাইসি খাবার যদি বর্জন করা যায় তাহলে ভালো হবে। সর্বোপরি লাস্ট আমি একটা টিপস দিয়ে ছেড়ে দেবো, সেটা হচ্ছে প্রত্যেক দিনের জীবনচর্যায় হাড়ি, ওয়ারি অ্যান্ড কারি, এই তিনটে জিনিসকে মনে রাখবেন। আমাদের কিন্তু আয়ু স্প্যান কমিয়ে দেওয়ার পক্ষে এই হাড়ি, ওয়ারি অ্যান্ড কারি খুবই ইম্পর্টেন্ট ভূমিকা নেয়। হাড়ি কি না, প্রত্যেক দিন প্রত্যেকটা কাজেই যদি আমাদের তাড়া নিয়ে করতে হয়, স্কুলে যাওয়ার তাড়া, অফিসে যাওয়ার তাড়া, ইউনিভার্সিটিতে যাওয়ার তাড়া, যে যেখানে যাব সেইখানেই যাওয়ার তাড়া যদি থাকে, নির্দিষ্ট সময়ের অনেক পরে গিয়ে যদি উপস্থিত হই, একটা কিন্তু টেনশন ক্রিয়েট করে। এই টেনশনটা থেকেই কিন্তু 5 বছর 10 বছর বাদে অনেকটা ব্যাড এফেক্ট শরীরে এবং মনে পড়ে। এই হলো হাড়ি। এরও আরো বিশ্লেষণ আছে, কম করে বললাম। ওয়ারি কি, উদ্বিগ্নতা। এই এখানে অনেক স্টুডেন্ট বসে আছে, তোমরা স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, এই সাম্প্রতিককালে 1 সপ্তাহের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোলো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোবার আগের দিন অনেক ছাত্রছাত্রী বারবার পটি করতে চলে যাচ্ছে, বারবার ইউরিনেট করতে চলে যাচ্ছে। কেউ বলছে আমি স্কুলে যাবো না, আমার নেটও দেখবো না, বাবা মায়ের উপর দায়িত্ব দিয়ে দিচ্ছে রোল নাম্বার দিয়ে, যে তোমরাই আমার বিয়ে দেখো। মানে পরের দিন রেজাল্ট বেরোবে, তার আগের দিন থেকেই তারা উদ্বিগ্ন হয়ে যাচ্ছে। নর্মাল ভাবে ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে শেখো। যা কিছু স্বাভাবিক সেটা স্বাভাবিক ভাবে করতে দাও। এখান থেকে নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বুস্ট আপ হবে। স্বাভাবিক ব্যাপারটাকে ফেস করো, যত ফেস করবে তত তোমরা দেখবে আরো 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 উন্নতি করতে পারবে। লাস্ট হচ্ছে কারি। কারি কি, কারি মানে তোমরা ঝোল বা তরকারি, সেটা ঠিকই আছে, কিন্তু ওটা লাইট করে খেতে হয়। সবসময় খুব মাখা মাখা করে তরকারি বা খুব রিচ করে অনেক বেশি লঙ্কা, বিশেষ করে শুকনো লঙ্কা, গোলমরিচ এবং অন্যান্য আরো অনেক ইনগ্রিডিয়েন্ট দিয়ে খুব কষা করে খাবার, বারবার করে ভেজে লাল করে ওই খাবারগুলো যতটা সম্ভব বর্জন করতে হবে। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে গেলে তোমরা কি করবে, সব খাবারই খাবে কিন্তু ঝোলটা খাবে না, তাহলেই দেখবে অনেকটা সুস্থ থাকবে। এই কথা বলে আরো অনেক কিছু বলার ছিল এ ব্যাপারে। মিনিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা টাইম পেলে বলা এবং কি কি করলে ভালোভাবে পাওয়া যায় সেগুলো ভালো করে ডেমনস্ট্রেট করে দেখানো যেত। তবুও 15 মিনিট যদি সময় পেয়েছি, এত বড় একটা অনুষ্ঠানে সব আরো বক্তা আছে, তার জন্য আমি সংগঠকদের, বিশেষ করে সিদ্ধার্থ বাবুকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এখানে এসে বলতে পেরে। এরপরে আমরা কুইজ বিতর্ক এবং এক্সটেম্পোর কম্পিটিশনের দিকে চলে যাব। কুইজ প্রতিযোগিতার জন্য আমি মিস্টার সন্দীপ সেন এবং ডক্টর শতাব্দী দাসকে মঞ্চে ডেকে নিচ্ছি এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন